ভার্সিটি শেষে বাসায় এসে সকল আসবাবপত্র গুছিয়ে রাখা অবস্থায় দেখে বেশ অবাক হয়ে সাজ্জাদ তার আম্মুকে জিজ্ঞেস করে, এসব জিনিসপত্র এইভাবে গুছিয়েছ কেন? পাশের চেয়ারে তার ছোট বোন অবনী বসেছিল। সে সাজ্জাদের কথার উত্তরে বলল, কালকে আমরা নতুন বাসায় যাচ্ছি, তাই সবকিছু গুছিয়ে রাখছি। সাজ্জাদ কিছুটা অবাক হয়ে তার আম্মুকে উদ্দেশ্য করে বলল, মানে কি, তোমরা যে বাসা চেঞ্জ করবে সেটা কি আমাকে জানিয়েছো? তখন সাজ্জাদের আম্মু বলতে লাগলো, এখন তো জেনে গেছিস, বেশি কথা না বলে নিজের সকল জিনিসপত্র গুছিয়ে রাখ। কালকে সকালে এখানে গাড়ি আসবে, তখন সবকিছু গাড়িতে তুলে দিস। বাসাটা কোথায় নিয়েছো এবং হঠাৎ বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নিতে গেলে কেন? বাসা তো আমি চেঞ্জ করি নাই, কালকে তোর বাবা বলল সবকিছু গুছিয়ে রাখতে। নতুন বাসা ভাড়া নিয়েছে, সেখানে যাবে। ঠিক আছে। এই বলে নিজের রুমে গিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকলো। অনার্স থার্ড ইয়ারের ছাত্র সাজ্জাদ ও তার ছোট বোন অবনী ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তাদের পরিবার বলতে বাবা মা, অবনী ও সাজ্জাদ। ফ্রেশ হয়ে বের হয়ে খাবার টেবিলে গিয়ে ওর আম্মুকে খাবার দিতে বলল। একটু পর খাবার দিল। সেগুলো খেয়ে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ রেস্ট নিল। তার নিজের রুমে সবকিছু গুছিয়ে রেখে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে করতে বাসার নিচে গাড়ি চলে এলো। তাই সাজ্জাদ সকল জিনিসপত্র গাড়িতে তুলে দিয়ে নতুন বাসার উদ্দেশ্যে রওনা দিল। 10 মিনিট পর গাড়ি এসে 3 তলা বিশিষ্ট একটি বাসার নিচে এসে থেমে গেল। গাড়ির পেছনে সাজ্জাদের আব্বু, আম্মু ও অবনী এসে পড়েছিল। সাজ্জাদের আব্বু রিকশা থেকে নামতে নামতে বলল, তুই সবকিছু নিয়ে 3 তলায় চলে যা, আমার অফিস আছে, আমি সেখানে চলে যাচ্ছি। ঠিক আছে। সাজ্জাদের আব্বু কিছু না বলে ওনাদের অফিসের দিকে যেতে লাগলেন। সাজ্জাদ লেবারের সাহায্য নিয়ে সব জিনিসপত্র 3 তলায় নিয়ে গেল। সাজ্জাদ বাসার ভেতরে ঢুকে সবকিছু বাসার এক কোণে রেখে দিল। বাসায় 3টা রুম, একটা ড্রয়িং রুম ও কিচেন। খুব সুন্দর বাসা। এখান থেকে সাজ্জাদের ভার্সিটির কাছে, তাই কোনো সমস্যা হবে না। এসব ভাবছিল, তখন সাজ্জাদের আম্মু বলল, সাজানো বাদ দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? একটু পর করি, এখন ক্লান্ত লাগছে। ঠিক আছে। সাজ্জাদের আম্মু নিজের কাজ করতে চলে গেলেন। সাজ্জাদ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিজের জন্য একটা রুম ঠিক করে সেখানে সবকিছু গোছানো শুরু করে দিল। আজকে ভার্সিটি যাওয়া আর হলো না। রাত পর্যন্ত সম্পূর্ণ বাসা সুন্দর করে সাজালো। বাসায় গোছানোর কারণে শরীরে অনেক ময়লা লেগে গিয়েছিল, তাই সাজ্জাদ গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। সাজ্জাদ গোসল করছিল, এমন সময় অবনী এসে বলল, তোকে ডিনার করার জন্য রাখছে। সাজ্জাদ ওয়াশরুমের ভেতর থেকে বলল, তুই যা, আমি আসছি। অবনী চলে গেল। সাজ্জাদ গোসল শেষ করে বের হলো। তারপর ডিনার করে নিজের রুমে এসে বিছানায় শুয়ে ফোন দিয়ে ফেসবুকে ঢুকতেই দেখতে পেল একটা মেয়ের রিকোয়েস্ট দিয়েছে। সে সাধারণত মেয়েদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, তাই এটাও করলো না, ঝুলিয়ে রেখে দিল। ঘন্টা খানিকের মতো ফেসবুকিং করে বের হতে যাবে, এমন সময় তার ইনবক্স একটা মেসেজ রিকোয়েস্ট এলো। মেসেজটা চেক করে দেখে সেই মেয়েটার আইডি থেকে রিকোয়েস্ট এসেছে। একবার সিন করার কথা ভাবলো, কিন্তু পরে সিন না করে অফলাইনে গিয়ে ঘুমিয়ে গেল। আজকে সারাদিন কাজ করার কারণে প্রচুর ঘুম পাচ্ছে। সাজ্জাদ সেদিনের মতো ঘুমিয়ে গেল। পরের দিন সকালে অবনীর ডাকে তার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে এসে দেখে একটা মেয়ে বসে আছে। মেয়েটা উল্টো দিকে মুখ করে বসেছিল, যার জন্য চেহারাটা দেখা যাচ্ছিল না। হঠাৎ করে মেয়েটা পেছনে ঘুরে তাকালো। মেয়েটাকে দেখে সাজ্জাদ ক্রাশ খেয়ে গেল, কারণ মেয়েটাকে একদম পরীর মতো দেখতে। অবশ্য সাজ্জাদ কখনো পরী দেখেনি, তবে এই মেয়েটাও পরীর থেকে কম সুন্দর হবে না। সাজ্জাদ মেয়েটার দিকে এক নজরে তাকিয়েছিল। তখন অভিনয় বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি নাস্তা কর, না হলে ভার্সিটিতে দেরি হয়ে যাবে। অবনীর কথা শুনে ভাবনায় চেত পড়ল। তখন সাজ্জাদ নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, হ্যাঁ, তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়, না হলে আমার দেরি হয়ে যাবে। তোর নাস্তা তো কখন রেডি করে রেখেছি, তুই সেটা দেখতে পাচ্ছিস না? সাজ্জাদ টেবিলের দিকে তাকিয়ে দেখলো তার জন্য নাস্তা রেডি করে রাখা আছে। আসলে মেয়েটার রূপে মুগ্ধ হয়ে থাকায় খেয়াল করেনি যে কখন নাস্তা টেবিলে দিয়েছে। যাই হোক, সাজ্জাদ নাস্তা করছে, মাঝে মাঝে মেয়েটার দিকে আর চোখে তাকাচ্ছে। অবনী সেটা দেখতে পেয়ে কানে কানে বলল, কি হচ্ছে ভাই? মাহি আপুর দিকে এভাবে তাকিয়ে কি দেখছিস? তখন সাজ্জাদ বলল, মাহি আবার কে? এই মেয়েটা আমাদের বাসায় কি করছে? তখন অবনী আস্তে আস্তে বলল, মেয়েটার নাম মাহি, বাড়িওয়ালা ছোট মেয়ে। তোকে তো বলাই হয়নি, বাড়িওয়ালা আব্বুর বন্ধু। এটা শুনে সাজ্জাদ কিছুটা অবাক হয়ে বলল, তার মানে এটা বাড়িওয়ালা প্লাস আব্বুর বন্ধুর মেয়ে। হুম। নামটা যেন কি বললি? ওর নাম হলো মাহি। কয়েকদিন আগে তোদের ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে চান্স পেয়েছে। ও, তুই ওনাকে ভার্সিটিতে দেখিস না?
না, আমি কোনোদিন ওনাকে ভার্সিটিতে দেখিনি। অবনী আর কিছু বলল না, তাই সাজ্জাদও কথা বলতে গেল না। সাজ্জাদ নাস্তা শেষ করে ভার্সিটি যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে রিক্সা খুঁজতে লাগলো। সমস্যা হচ্ছে, এখন যেখানে বাসা ভাড়া নিয়েছে সেখানে সহজে রিক্সা পাওয়া যায় না। সাজ্জাদ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারলো এখানে রিক্সা পাওয়া যাবে না, তাই পায়ে হেঁটে ভার্সিটির দিকে যেতে লাগলো। ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে পিয়াসকে খুঁজতে লাগলো। পিয়াস হলো সাজ্জাদের ছোট কালের বন্ধু। সারা ক্যাম্পাস ধরে পিয়াসকে খুঁজলো কিন্তু কোথাও পেল না। এদিকে ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, তাই ক্লাসের দিকে যেতে লাগলো। ক্লাসরুমে প্রবেশ করে দেখে পিয়াস ক্লাসরুমে বসে আছে। সাজ্জাদকে দেখা মাত্রই পিয়াস ওর কাছে ডাকলো। সাজ্জাদ গিয়ে ওর পাশে বসতে বসতে বলল, আজকে ক্লাসে বসে আছিস কেন? অন্যান্য দিন তো তোকে ক্লাসে পাওয়া যায় না, আজকে কি করছিস? তখন পিয়াস বলল, ক্যাম্পাসে বসে বসে থাকতে থাকতে এক প্রকার বিরক্ত হয়ে গেছি, তাই আজকে একটু ক্লাস সময় দিচ্ছি। ক্লাসে সময় দে, এটাতেই তোর ভালো হবে। শুনলাম তুই নাকি বাসা চেঞ্জ করেছিস। আমি চেঞ্জ করিনি, আমার আব্বু বাসা চেঞ্জ করেছে। এখন বাসা নিয়েছিস কোথায়? তোর বাসার আগের মোড়টাতে। বাসার ঠিকানা কি? সাজ্জাদ পিয়াসকে বাসার ঠিকানা বলল। যাক, ভালোই হয়েছে, এখন বাসার কাছে এসে গেছিস, অনেক ভালো হয়েছে। তখনই ক্লাসে স্যার প্রবেশ করলেন, যার জন্য কেউ কথা বলল না। স্যার ক্লাস নিচ্ছেন, সাজ্জাদ মনোযোগ দিয়ে সেগুলো করছে। একে একে সকল ক্লাস করে বের হয়ে ক্যাম্পাসে একটা গাছের নিচে বসলো, সাথে পিয়াস আছে। দুজনে বসে গল্প করছে। তখন সাজ্জাদ মাহিকে দেখতে পেল ভার্সিটির তার বান্ধবীদের সাথে ক্লাস থেকে বের হচ্ছে। এমন সময় পিয়াস বলল, এভাবে কার দিকে তাকিয়ে আছিস? কিছু না, এমনি তাকিয়ে আছি। ও, এখন তাহলে বাসায় চলে যাই, অনেকক্ষণ হয়ে গেছে এখানে বসে আছি। অনেকক্ষণ কোথায়? মাত্র তো এখানে এসেছি। যাই হোক, চল বাসায় চলে যাই। ঠিক আছে, চলে যাওয়া যাক। সাজ্জাদ ও পিয়াস ভার্সিটি থেকে বের হলো। রাস্তা দিয়ে দুজনে হাঁটছে ও গল্প করছে। একটু পর পিয়াসের বাসা চলে আসায় পিয়াস বাসার ভিতরে চলে গেল। সাজ্জাদ এখন একা একা হাঁটছে এবং গান বলছে। হঠাৎ করে একটা রিক্সা এসে তার পাশে দাঁড়ালো এবং একটা রিক্সার উপর থেকে একটা মেয়েলি কণ্ঠ বলল, রিকশায় উঠে এসো, দুজনে একসাথে যাই। হঠাৎ করে এমন কথা শুনে হাঁটা বন্ধ করে দিল সাজ্জাদ। কণ্ঠ শুনেও চিনতে পারল না কে কথাটা বলেছে। যে বলেছে তাকে দেখার জন্য রিক্সার দিকে তাকিয়ে এক প্রকার শক খেলো, কারণ রিক্সায় মাহি বসে আছে এবং সাজ্জাদকে রিক্সায় উঠতে বলছে। সাজ্জাদ মুখে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন মাহি বলল, কি হলো, রিকশায় উঠবে না? কথাটা শুনে সাজ্জাদ মনে মনে ভাবলো অচেনা মেয়ে, ওর সাথে এক রিক্সায় যাওয়া যাবে না। তার উপর আবার বাড়িওয়ালার মেয়ে রিক্সায় যাওয়ার সময় কিছু হয়েও যেতে পারে, তাই এখন না যাওয়াই ভালো হবে। পরে যখন ভালো হবে, পরিচিত হব, তখন ভেবে দেখা যাবে। এখন না করে দেই। তাই সাজ্জাদ মাহিকে বলল, আমি আপনার সাথে যেতে পারবো না, আপনি চলে যান। মাহি উত্তরটা শুনে কিছুটা অবাক হলো। সে বোধহয় ভাবতে পারেনি তাকে এভাবে না বলে দিবে, কিন্তু কেন করলো সেটা জানার জন্য বলল, কেন, আমার সাথে বাসায় গেলে কি সমস্যা হবে? সমস্যা বলতে অনেক সমস্যা হতে পারে, তাই বলছি আপনি চলে যান। আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করে বাসায় যাব। কি কাজ আছে সেটা একটু বলো। সেটা আমার ব্যক্তিগত কাজ, কাউকে বলতে পারবো না। মাহি কিছুটা অভিমানী কণ্ঠ নিয়ে বলল, ঠিক আছে, বলতে হবে না, আমি চলে যাচ্ছি। আর একটা কথা, ভাবাটা একটু কম করে নিও। নিজের বাবার টাকায় চলি, একটু ভাব থাকবেই। মাহি কোনো উত্তর দিল না। রিক্সাওয়ালা মামাকে বাসার দিকে যেতে বলল। মাহি চলে যাওয়ার পর সাজ্জাদ বাসার দিকে হাঁটা শুরু করলো। বাসার কাছাকাছি এসে দেখলো মাহি বাসার ভেতরে প্রবেশ করছে, কিন্তু সাজ্জাদ সেদিকে মনোযোগ দিল না। সে নিজের মতো বাসার ভিতরে ঢুকে গেল। বাসার দরজার কাছে গিয়ে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর অবনী এসে দরজা খুলে দিল। সাজ্জাদ কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে খাবার খেয়ে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সাজ্জাদের ঘুম ভাঙলো অবনী ডাকে। চোখ খুলে বাইরে তাকিয়ে দেখে বিকেল হয়ে এসেছে, তাই সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদের দিকে যাওয়া শুরু করবে। এমন সময় অবনী বলল, কোথায় যাচ্ছিস? সাদে যাব। তাহলে একটু দাঁড়া, আমিও আসছি। দাঁড়াতে পারবো না, বরং আমি যাই, তুই চলে আসিস। ঠিক আছে, আমি 2 মিনিট পর আসছি। ওকে। বলে সাজ্জাদ ছাদে উঠে গেল। ছাদের উপর উঠে চারিদিক দেখলো। এটা ছাদ বললে ভুল হবে, ছাদের উপর একটা বাগান বানিয়ে রেখেছে। ছাদের চারপাশে ফুলের গাছ লাগানো আছে, যার জন্য খুব সুন্দর লাগছে। কোনো একটি দোলনা আছে। সাজ্জাদ সেখানে গিয়ে বসবে। এমন সময় মাহি ছাদের উপর এসে সাজ্জাদকে বলল, তুমি এই সময় ছাদের উপর কি করছো?
সাজ্জাদ দোলনার পাশে বসতে বসতে বলল, সাদ দেখতে এসেছিলাম। যাক, ভালো হলো। এখন তাহলে তোমার সাথে বসে গল্প করা যাবে। মাহি দোলনায় বসার সঙ্গে সঙ্গে সাজ্জাদ দোলনা থেকে উঠে গেল। এভাবে উঠে যেতে যেতে দেখে মাহি বলল, কি হলো, এইভাবে উঠে গেলে কেন? ভালো লাগছে না তাই। আচ্ছা, তুমি এমন কেন? কেমন? এই যে আমার সাথে ভালোভাবে কথা বলো না, আবার কিছু বললে সেটা শোনো না। আপনি আমার কে? আপনার কথা শুনতে হবে? কথা না শুনলে অন্তত কথা তো বলতে পারো, সেটাও তো বলছো না। আমি মেয়েদের সাথে কথা বলি না তাই। অন্য মেয়েদের সাথে কথা না বললেও চলবে, তবে তুমি আমার সাথে তো ভালোভাবে কথা বলতে পারো। পারবো না। আমি তো তোমাকে তুমি করে বলছি, তাহলে তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি তোমার ছোট, আমাকে তুমি করে বললে খুশি হব। সবাইকে তুমি বলা যায় না, এটা সবসময় মনে রাখবেন। সাজ্জাদ কথাগুলো বলে ছাদ থেকে নিচে নামতে শুরু করলো। সিঁড়ির উপর অবনীর সাথে দেখা। কি হলো, নিচে নামছিস কেন? মাহি সাদের উপরে আছে, আমি ওর কাছে থাকলে শুধু কথা বলতে চাই, যার জন্য নিচে চলে যাচ্ছি। মাহি আপু তো এমন না। আম্মু বলেছিল মাহি আপু কোনো ছেলের সাথে কথা বলে না, তাহলে তোর সাথে কথা বলছে কেন? আমি এই বিষয়ে কিছু জানি না, তুই যদি জানতে পারিস তাহলে আমাকে বলিস। ঠিক আছে। সাজ্জাদ অন্য কোনো কথা না বলে ওখান থেকে নিচে চলে এলো। পকেট থেকে ফোনটা বের করে পিয়াসকে কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা রিসিভ করলো। তখন এপাশ থেকে সাজ্জাদ বলতে লাগলো, কোথায় আছিস তুই? ফোনের ওপাশ থেকে পিয়াস বলছিল, এইমাত্র বাসা থেকে বের হলাম, তুই এখন কোথায়? আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি। তাহলে তোর বাসার পাশে মোড়ের কাছে চলে আয়, আমিও এখানেই আসি। ঠিক আছে। সাজ্জাদ কলটা কেটে দিয়ে বাসার পাশের মোড়টায় চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল পিয়াস বট গাছ তলায় বসে আছে। ওর সাথে রাত 8টা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় চলে এলো। বাসার কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর সাজ্জাদের আম্মু দরজা খুলে দিল। সাজ্জাদ কোনো কিছু না বলেও রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতেই অবনী বলল, আজকে রাতে কিন্তু মাহি আপুদের ফ্ল্যাটে যেতে হবে। ওদের ফ্ল্যাটে কেন যাব? দুপুরে মাহি আপুর আম্মু এসে তাদের ভাষায় আমাদের ডিনারের জন্য দাওয়াত করে গেছে। তাই বলে সবাই সেখানে ডিনার করতে যাবি? সবাইকে যেতে বলে তো যেতে তো হবেই। তখন সাজ্জাদ কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে বলল, যেহেতু সবাই ঠিক করে ফেলেছিস ওদের বাসায় ডিনার করবি, তাহলে আমি এখানে কি করতে পারবো? এত বিরক্ত হচ্ছিস কেন? মাত্রই তো আজকের জন্য। তুই কথা বলিস না তো, যা এখান থেকে। অবনী কিছু না বলে নিজের রুমে চলে গেল। সাজ্জাদের আব্বু বাসায় আসার পর তারা সবাই মিলে মাহিদের বাসায় গেল ডিনার করতে। মাহিদের ফ্ল্যাটের কলিং বেল বাজাতেই মাহি এসে দরজা খুলে দিল। মাহি সাজ্জাদকে দেখা মাত্র একটা চোখ টিপ মেরে মুচকি হাসি দিল। এটা অন্য কারো চোখে না পড়লেও সাজ্জাদ ঠিক দেখেছে। মাহির এমন ব্যবহার দেখে মনের ভেতরে অনেক রাগ জমা হচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। সাজ্জাদ মাথা নিচের দিকে করে খাবার খেয়ে যাচ্ছিল। হঠাৎ করে সাজ্জাদের পায়ে কারো স্পর্শ অনুভব করলো। এটা কার পা দেখার জন্য তার সামনে চেয়ারে তাকালো। দেখলো মাহি বসে থেকে মুচকি মুচকি হাসছে। সাজ্জাদ পা সরিয়ে নিল, যার জন্য মাহি পা স্পর্শ করতে পারল না। সাজ্জাদের খাবার খাওয়া শেষে মাহিদের বাসা থেকে বের হয়ে নিজের বাসায় যেতে যাবে এমন সময় মাহি এসে সাজ্জাদের হাত ধরল। এবার সাজ্জাদের রাগ ধরে রাখতে পারল না, হাতটা ছাড়িয়ে নিয়ে মাহিকে বলতে লাগলো, কি সমস্যা আপনার? আপনি আমার সাথে এমন করছেন কেন? সাজ্জাদের রাগী ভাব দেখে মাহি কোনো প্রকার ভয় না পেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার সাথে কথা বলতে ভালো লাগে, তাই এমন করি। আমার এইসব পছন্দ না, তাই আমার সাথে এরকম ব্যবহার করতে আসবেন না। মাহি নিজের মাথায় হাত দিয়ে বলল, আমি আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি, সেটা কি করতে পারি? তাড়াতাড়ি বলে ফেলুন, আমার ঘুম পাচ্ছে। বলছিলাম, আজকের রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা খুব ভালো হয়েছে। কে রান্না করেছে? আপনার আম্মু? তখন মাহি খুশি হয়ে বলল, আম্মু রান্না করবে কেন? তুমি খাবারগুলো খাবে দেখে আমি নিজের হাতে রান্না করেছি। আপনি রান্না করতে পারেন? তোমার কি ঘুম পাচ্ছে? হুম। ঠিক আছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগা ভালো না, সকালে ভার্সিটি যাওয়ার সময় একসাথে যাব, কেমন? আমি আপনার সাথে যাব না। সেটা সকালেই দেখা যাবে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। মাহি ওর বাসায় চলে গেল। সাজ্জাদ তো সিঁড়ির উপরে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে এসে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে মাহির কথা ভাবতে লাগলো। সে বুঝতে পারছে না মেয়েটা তার সাথে এমন ব্যবহার করছে কেন। ওর ব্যবহার দেখে মনে হচ্ছে আমাকে অনেক বছর ধরে চিনে। এর ভেতর নিশ্চয়ই কোনো একটা টপিক আছে, সেটা আমাকে খোঁজ করতে হবে। হঠাৎ করে ঘড়ির দিকে চোখ গেল, দেখলো 10টা বাজতে চলেছে।
তাই বেশিক্ষণ দেরি না করে ঘুমিয়ে গেল। পরের দিন ঘুম ভাঙলো ফোনের অ্যালার্মের শব্দে, তাই বিছানা ছেড়ে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিল। তখন ওয়াশরুমের দরজা বাইরে থেকে অবনী বলল, ভাইয়া তুই কি ওয়াশরুমে আছিস? সাজ্জাদ ওয়াশরুমের ভিতর থেকে বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে, রেডি হয়ে ড্রয়িং রুমে আয়, মাই আপু বসে আছে। তখন সাজ্জাদ ওয়াশরুমের দরজা খুলে মাথাটা বাইরে বের করে বলল, ড্রয়িং রুমে কে বসে আছে? মাহি আপু বসে আছে। মাহি এখানে কি জন্য এসেছে? তোর সাথে ভার্সিটিতে যাবে, তাই একটু আগে বাসায় এসছে। ও আচ্ছা, তুই চলে যা, আমি আসছি। অবনী চলে যাওয়ার পর সাজ্জাদ ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হলো ভার্সিটি যাওয়ার জন্য। রেডি হয়ে ড্রয়িং রুমে এসে দেখতে পেল মাহি সোফায় বসে আছে। সাজ্জাদকে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলল, গুড মর্নিং, তাড়াতাড়ি নাস্তা করে নাও, নাহলে ভার্সিটিতে লেট হয়ে যাবে। মাহি সেই মুচকি হাসিতে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে, কিন্তু সাজ্জাদের ক্ষেত্রে সেটা হচ্ছে না। সে মাহির কথার উত্তরে বলতে লাগলো, আপনি আমার সাথে ভার্সিটি যাবেন? মাহি মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ, তোমার কোনো সমস্যা হবে কি? আগে নাস্তা করব, তারপর বাকি কথা হবে। ঠিক আছে, তুমি নাস্তা করো, আমি নিচে অপেক্ষা করছি। সাজ্জাদ কিছু বলল না। মাহি বাসা নিচে রাস্তায় গিয়ে দাঁড়ালো। এদিকে সাজ্জাদ নাস্তা শেষ করে বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দেখলো মাহি দাঁড়িয়ে আছে। সাজ্জাদকে দেখে তার কাছে এসে বলতে লাগলো, তাহলে চলো যাওয়া যাক। আপনি একটা রিক্সা নিয়ে চলে যান, আমার কিছু কাজ আছে, সেগুলা শেষ করে ভার্সিটিতে যাব। রাস্তা দিয়ে একটা রিক্সা যাচ্ছিল। মাহি রিক্সাটা থামাতে বলল। রিক্সা থামার পর মাহি সাজ্জাদকে বলতে লাগলো, আজকে কোনো কাজ হবে না, তুমি আমার সাথে ভার্সিটি যাবে মানে যাবে। বলে মাহি সাজ্জাদকে জোর করে রিক্সায় তুলে দিল। অবশ্য মাহির সাথে যাওয়ার কোনো ইচ্ছে সাজ্জাদের ছিল না। রিক্সা চলেছে, মাহি ও সাজ্জাদ দুজনে পাশাপাশি বসে আছে। মাঝখানে যথেষ্ট ফাঁকা হয়ে আছে, সাজ্জাদ সেটা নিজের ইচ্ছেতেই রেখেছে। মাহি সাজ্জাদের দিকে তাকিয়ে দেখলো সে রিক্সার কিনারে গিয়ে বসে আছে, আর একটু হলে পড়ে যাবে। তাই মাহি সাজ্জাদের হাত ধরে টান দিয়ে নিজের পাশে ভালো করে বসে দিল। এই কাজটা করার জন্য সাজ্জাদ মাহিকে বলল, আপনি এমন কাজ কেন করলেন? তুমি যেভাবে বসেছিলে আর একটু হলে পড়ে যেতে, যার জন্য এরকম করলাম। আপনি বুঝলেন কিভাবে যে আমি পরে যাব? তুমি কোনায় যেভাবে বসেছিলে তাতে বুঝে গিয়েছিলাম। কথা বলতে বলতে রিক্সা ভার্সিটির সামনে চলে এলো, যার জন্য মাহি রিক্সা থামাতে বলল। রিক্সা থামার পর সাজ্জাদ রিক্সা থেকে নেমে পকেট থেকে মানিব্যাগ বের করে রিক্সা ভাড়া দিতে যাবে, তখন মাহি বলল, তোমার দিতে হবে না, আমি ভাড়া দিয়ে দিয়েছি। আপনি কখন ভাড়া দিলেন? তুমি যখন রিক্সা থেকে নামলে তখন। এবার চলো ভেতরে যাই। হুম। দুজনে ভার্সিটির ভেতরে প্রবেশ করে ক্যাম্পাসে হাঁটতে লাগলো। সাজ্জাদ পিয়াসকে খুঁজছিল। তখন মাহি বলল, তুমি কোনো মেয়েকে খুঁজছো? আমি মেয়ে খুঁজতে যাব কেন? আমার বন্ধুকে খুঁজছি। ও, এবার শোনো, তোমাকে দুইটা কথা বলবো, সেটা সব সময় মাথায় রাখবে, কেমন? প্রথম কথাটা হলো আমাকে তুমি করে বলবে। দ্বিতীয় কথা হলো কোনো মেয়ের সাথে ভুলেও কথা বলতে পারবে না। আমার এই দুইটা কথা সব সময় মেনে চলার চেষ্টা করবে, প্লিজ। আপনার এসব কথা মেনে চললে আমার কি লাভ হবে? এখন বলতে পারবো না, সময় হলে সব জেনে যাবে। এখন তাহলে ক্লাসে যাও, সময় হয়ে গেছে, আমিও ক্লাসে যাব। ক্লাস শেষে কথা হবে, কেমন? বলেই মাহি চলে গেল। ক্লাসের সময় হয়ে যাওয়ার জন্য সাজ্জাদও ক্লাসে গেল। ক্লাসে গিয়ে দেখতে পেল লাস্ট বেঞ্চ পিয়াস বসে আছে। সাজ্জাদও গিয়ে পাশে বসলো। কি হয়েছে? তোকে আজকাল ক্যাম্পাসে দেখা যাচ্ছে না, সবসময় ক্লাসে থাকিস নাকি? হ্যাঁ, ক্যাম্পাসে এখন ভালো লাগে না, তাই ক্লাস রুমে বসে আছি। আচ্ছা, তোর সাথে একটা মেয়েকে দেখলাম, সেটা কে ছিল? আমার সাথে মেয়ে ছিল, এটা তুই কোথা থেকে দেখেছিস? যেখান থেকে দেখা যায় সেখান থেকেই দেখেছি। এখন বল, মেয়েটা কে? আমাদের বাড়িওয়ালার মেয়ে। তখনই ক্লাসে স্যার প্রবেশ করলো, যার জন্য বাকি কথাগুলো বলতে পারলো না। ক্লাসে স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, যেগুলো শুনলো। এক এক করে সকল ক্লাস করে ক্লাসরুম থেকে বের হলো। ক্যাম্পাসে বট গাছটার নিচে বসে আছে সাজ্জাদ ও পিয়াস। টুকটাক গল্প করছে। তখন সাজ্জাদের চোখ গেল দূরে একটা মেয়ের দিকে। চোখ পড়তেই মাহি এসে সামনে দাঁড়ালো। রাগী কণ্ঠে বলতে লাগলো, তুমি ওইদিকে কি দেখছিলে? কিছু না, এমনি তাকিয়েছিলাম। মিথ্যা বলার চেষ্টা করবে না, আমি ভালো করে দেখেছি তুমি এই মেয়েটার দিকে তাকিয়েছিলে। তাহলে জিজ্ঞেস করছেন কেন কি দেখছিলাম? মাহি আর একটু রাগান্বিত হয়ে বলল, তোমাকে তো বলেছিলাম কোনো মেয়ের দিকে তাকাবেও না, তবুও তাকালে কেন? আমি কোন মেয়েকে দেখবো কি দেখবো না সেটা আমার ব্যাপার, আপনি আমার মাঝে কথা বলার কি? আমি কে সেটা তোমার পরে বলছি, আগে চলো বাসায় যাই। আমি এখন বাসায় যাব না, আপনি চলে যান।
আমি তোমাকে নিয়েই বাসায় যাব, চলো। মাহি সাজ্জাদকে টানতে লাগলো। পাশে পিয়াস বসেছিল। সাজ্জাদ ওর সাথে যাচ্ছে না দেখে বলল, তুই ওর সাথে বাসায় চলে যা, আমি একাই চলে যাব। মাহি সাজ্জাদকে কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে ভার্সিটির গেটের বাইরে নিয়ে এলো। সাজ্জাদ নিজের হাত ছাড়িয়ে নিয়ে মাহিকে বলল, আমাকে এভাবে নিয়ে এলে কেন? তুমি একা বাসায় যেতে পারো না? একা যেতে পারলেও যাব না, তোমাকে নিয়ে যাব বাসায়। পাশে একটা ফাঁকা রিক্সা ছিল। মাহি সাজ্জাদকে রিক্সায় তুলে দিয়ে নিজে বসলো। রিক্সা চলছে তার নিজ গতিতে। সাজ্জাদ রিক্সার মাঝে ফাঁকা রাখার চেষ্টা করছে, কিন্তু মাহি সেটা করতে দিচ্ছে না। মাহি সাজ্জাদের ডান হাত শক্ত করে ধরে আছে। সাজ্জাদ অনেকবার হাতটা ছাড়িয়ে নিয়েছে, কিন্তু মাহি বারবার হাতটা ধরছে। বাসার সামনে রিক্সা এসে থামলো। তখন মাহি হাতটা ছেড়ে দিল। সেই সুযোগে সাজ্জাদ রিক্সা থেকে সোজা বাসার ভেতরে চলে গেল। মাহির সাথে একটা কথাও সে বলেনি। বাসার কলিং বেল বাজাতেই অবনী এসে দরজা খুলে দিল। সাজ্জাদ বাসার ভেতরে প্রবেশ করলো। তখন অবনী বলল, তুই মাহি আপুর সাথে রিক্সায় এসছিস নাকি? সাজ্জাদ অনেকটা অবাক হলো। অবনী কিভাবে দেখলো? এটা যদি বাসার কেউ জানতে পারে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। তুই কিভাবে দেখেছিস এসব কথা কাউকে বলিস না প্লিজ। বললে সমস্যা হবে না? তবুও কাউকে বলবি না, আমার সমস্যা হবে। ভাইয়া সত্যি বলতে তোর সাথে মাহি আপুর অনেক মানিয়েছে। তুই মাহি আপুকে বিয়ে করে নে। আমার এখন মজা করার কোনো প্রকার ইচ্ছে নেই, তুই চুপ করে বসে থাক। আমি মজা করছি না, সত্যি বলছি। সাজ্জাদ রাগী একটা ভাব নিয়ে নিজের রুমে চলে এলো। ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিল তখন দরজার ওপাশ থেকে অবনী বলল, ভাইয়া তোকে খাবারের জন্য ডাকছে। একটু পরে যাচ্ছি। দরজার ওপাশে কোনো শব্দ হলো না, তার মানে অবনী চলে গেছে। সাজ্জাদ উঠে খাবার টেবিলে যেতে লাগলো। আজকে ওর শরীর কেমন যেন লাগছে। একটু পর পর গরম হচ্ছে, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। খাবার টেবিলে বসার পর অবনী খাবার দিল। সেগুলো খেয়ে রুমে গিয়ে আগের মতো বিছানায় শুয়ে পড়ল। ফেসবুকে ঢুকে দেখতে পেল সেদিনের সেই মেয়েটার আইডি থেকে ইনবক্সে অনেকগুলো মেসেজ এসেছে। সাজ্জাদ আগে থেকেই মেয়েদের সাথে তেমন কথা বলে না, তাই রিপ্লাই না দিয়ে একভাবে রেখে দিল। বিকেলের দিকে সাজ্জাদের শরীর অস্বাভাবিকভাবে গরম হয়ে গেল। থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা দেখলো 103.4 ডিগ্রি জ্বর। হঠাৎ করে এত জ্বর হওয়ার কারণটা বুঝতে পারল না। মুখ দিয়ে কথা বের হতে যাচ্ছে না। অনেক কষ্টে অবনীকে ডাকলো। অবনী সাজ্জাদের ডাক শুনে ও রুমে গিয়ে দেখলো সে বিছানায় শুয়ে কাঁপছে। অবনী কিছুটা সন্দেহ হওয়ার জন্য কপালে হাত দিয়ে দেখলো অনেক জ্বর এসেছে। সাথে সাথে ওর আম্মুকে দেখে ফেললো এবং সাজ্জাদের মাথায় পানি দিতে লাগলো। এদিকে সাজ্জাদের জ্বর বৃদ্ধি হওয়ার কারণে সে জ্ঞান হারিয়ে ফেললো। যখন চোখ খুললো নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। পাশে তাকাতেই দেখতে পেল মাহি বেডের সাথে মাথা লাগিয়ে শুয়ে আছে। কেবিনে একটা ঘড়ি ছিল, তার দিকে তাকিয়ে দেখলো 10টা বাজে। হালকা হালকা করে মাথা ব্যথা শুরু হচ্ছে, যার জন্য বারবার মাথায় হাত দিচ্ছে। সাজ্জাদের নড়াচড়ার শব্দ শুনে মাহি জেগে গেল। চোখ খুলে সাজ্জাদের দিকে তাকালো, দেখতে পেল সে মাথায় হাত দিয়ে শুয়ে আছে। মাহির কেমন যেন একটা সন্দেহ হলো, তাই সে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? এভাবে মাথায় হাত দিয়ে আছো কেন? মাথায় হালকা হালকা ব্যথা করছে। ডাক্তার বলেছে মাথায় একটু ব্যথা করবেই, তোমার শরীরে জ্বর অনেক বেশি। আমাকে এইখানে কে নিয়ে এসেছে? আমি এবং আঙ্কেল মিলে নিয়ে এসেছি। কি হয়েছিল আমার? তোমার 104 ডিগ্রি জ্বর হয়েছিল, যার ফলে জ্ঞান হারিয়ে ফেলেছিলে। সেজন্য তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে কতদিন ধরে আছি? 2 দিন। সাজ্জাদ কিছুটা অবাক হয়ে গেল। বলে কি, আজ 2 দিন ধরে হাসপাতালে পড়ে আছে, অথচ সেটা সে নিজে জানে না। আম্মু আব্বু আসেনি? তারা এসেছিল, কিন্তু আমি তাদের বাসায় পাঠিয়ে দিয়েছি। আপনি কষ্ট করে এখানে থাকতে গেলেন কেন? আপনি বাসায় চলে গেলেই পারতেন। তোমার জন্য এটা কোনো বিষয় না, তুমি চাইলে সারা জীবন এভাবে কাটিয়ে দিব। আমার জন্য এসব কেন করবেন? সেটা জানতে হবে না, তুমি একটু বিশ্রাম নাও। ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছে। ঠিক আছে। আমি বাসায় ফোন দিয়ে তাদের এখানে আসতে বলছি। বলে মাহি মোবাইল হাতে নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। বাইরে কিছুক্ষণ থেকে ডাক্তারের সাথে ভেতরে এলো। ডাক্তার সাজ্জাদের শরীরের অবস্থা দেখে বলল, ওনাকে আজকের রাতটা এখানে রাখতে হবে। যদি শরীর ভালো থাকে তাহলে কালকে সকালে ওনাকে বাসায় নিয়ে যেতে পারবে। ডাক্তার কথাগুলো মাহিকে বলছিল। মাহি কথাগুলো শুনে ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন ওর সাজ্জাদের অবস্থা কেমন? এখন শরীরের অবস্থা স্বাভাবিক আছে। ও। ডাক্তার বলে কেবিন থেকে চলে গেলেন। বেডের পাশে একটা চেয়ার আছে। মাহি সেখানে বসতে বসতে বলল, এখন তোমার কেমন লাগছে? আগের চেয়ে ভালো। বিশ্রাম করলে
এর চেয়েও ভালো লাগবে। হুম। মাহি এখন কিছু বলল না, কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলো। তোমাকে কত বলেছি আমাকে তুমি করে বলতে, কিন্তু তুমি বলো না কেন? আমার এই অভ্যাস নেই। আমার জন্য এই অভ্যাস করলে কি হবে? আমি কিছু করতে পারবো না, শুধু একটা কথা বলছি, সেটা শুনে রাখুন। যখন আপনার সাথে ভালোভাবে পরিচয় হবে যাবে, তখন আমার মুখ থেকে অটোমেটিক তুমি শব্দ বের হয়ে আসবে, তখন আপনি শুনতে পারবেন না। সেই অপেক্ষাতেই আছি। তোমার সাথে ফ্রি হয়ে কথা বলতে পারলেও তুমি পেরে উঠছো না, সব সময় আপনি করে কথা বলছো। সাজ্জাদ কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। 5 মিনিট পর অবনী কেবিনে প্রবেশ করে সাজ্জাদের পাশে গিয়ে বলতে লাগলো। কেমন আছিস? সাজ্জাদ চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিল। অবনীর কণ্ঠ শুনে চোখ খুলে অবনীর দিকে তাকিয়ে বলল। আগে ভালো ছিলাম, এখন তুই এসেছিস আর ভালো থাকতে পারবো না। সবসময় কি মজা করতে ভালো লাগে? আব্বু আম্মু আসেনি? তোরা ডাক্তারের সাথেও কথা বলতে গিয়েছিলি, তুই ঘুমিয়ে পড়। সাজ্জাদ কিছু না বলে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। একটু পর ঘুমিয়েও গেল। যখন ঘুম ভাঙলো সে দেখতে পেল সামনে তার বাবা আম্মু দাঁড়িয়ে আছে। তাদের সাথে কিছুক্ষণ কথা বলল। অবনী মাহিকে বাসায় পাঠিয়ে দিতে চাইলে মাহি যেতে না বোধ করলো ও অবনীকে এটাও বলল কালকে সাজ্জাদের সাথে বাসায় যাবে, তার আগে নাকি বাসায় যাবে না। এটা শুনে অবনী কিছু না বলে কেবিনের বাইরে চলে গেল। একটু পর খাবার নিয়ে সে মাহির হাতে ধরিয়ে বলল। খাবারগুলো তুমি ও ভাইয়া খেয়ে নাও, আমরা এখন বাসায় যাচ্ছি। ঠিক আছে, সাবধানে বাসায় যাও। সাজ্জাদের সাথে আমি সব সময় আছি, ওর কোনো সমস্যা হলে দেখে রাখবো। সাজ্জাদের আব্বু আম্মু ও বোন চলে যাওয়ার পর মাহি সাজ্জাদকে ধরে বসিয়ে দিল। তারপর প্লেটে খাবার নিয়ে সাজ্জাদের পাশে বসলো। মাহি নিজ হাতে খাই দিতে যাবে এমন সময় সাজ্জাদ বলল। আপনাকে খাইয়ে দিতে হবে না, আমাকে দাও, আমি নিজে খেয়ে নিচ্ছি। তোমার হাতে খেতে হবে না, আমি নিজে খাইয়ে দিচ্ছি। হা করো। সাজ্জাদ হা করার সাথে সাথে মাহি ওর মুখে খাবার ঢুকিয়ে দিল। সাজ্জাদের প্রথম কোনো মেয়ের হাতে খাবার খাচ্ছে, তাই একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। খাবার খাওয়া শেষে মাহি প্লেট নিয়ে চলে গেল। একটু পর ফিরে এসে সাজ্জাদকে ওষুধ খাইয়ে দিয়ে ঘুমাবে। তখন সাজ্জাদ বলল। আপনি বাসায় চলে গেলে পারতেন, শুধু শুধু আমার জন্য কষ্ট করছেন। কষ্ট কোথায় হচ্ছে, আমার তো ভালোই লাগছে। মুখে মুখে সবাই বলে ভালো লাগছে, কিন্তু মনে অন্য কিছু চলে। সত্যি করে বলছি, তোমার কাছে থাকতে আমার অনেক ভালো লাগছে। তোমার সাথে যখন গল্প করি তখন আলাদা একটা শান্তি পাই। আমার সাথে কথা বলে সবার সমস্যা হয় এটাই তো জানতাম, কিন্তু আপনার ভালো লাগে। লাগে দেখেই তো কথা বলি। যখন কথাগুলো বলি তখন ইচ্ছে করে সারা জীবন তোমার পাশে থেকে এইভাবে সময় পার করে দেই। এগুলো ক্ষণিকের মোহ মাত্র, আজকে আছে কালকে নেই। এই যে কোনটা মোহ এসব আমি বুঝি, তাই আমাকে এসব বলতে আসবেন না। ঠিক আছে, আর বলবো না। এবার ঘুমাও, আমি তোমার পাশে আছি। তোমার কোনো কিছু লাগলে আমাকে বলো। সাজ্জাদ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। আজকে অনেক ঘুমিয়ে ফেলেছে, তার জন্য। এই বিষয়টা মাহি বুঝতে পেরে বলল। কি হলো, ঘুম আসছে না? আজকে অনেক ঘুমিয়েছি, যার জন্য ঘুম আসছে না। তাহলে আমার সাথে গল্প করো। এখন সেটা করতেও ভালো লাগছে না। তাহলে চুপ করে শুয়ে থাকো। সাজ্জাদ চুপচাপ শুয়ে থাকতে লাগলো। সেদিন কোনো মতে কাটিয়ে পরের দিন সকালে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলো। হাসপাতালের সামনে গাড়ি নেওয়ার সময় মাহি সাজ্জাদকে নিজের পাশে বসে শক্ত করে জড়িয়ে ধরলো। মাহির এমন কাজে সকলে অবাক হয়ে গেল। পাশে অবনী বসেছিল। মাহির এমন কাজ দেখে অবনী বলল। সবার সামনে এভাবে জড়িয়ে ধরে থাকতে লজ্জা করছে না? মাহি সাজ্জাদের হাতটা আরো শক্ত করে ধরে বলল। লজ্জা করবে কেন, আমার ভালো লাগছে তাই এভাবে ধরেছি। তুমি এখন এসব ছাড়ো, সবাই খারাপ ভাববে। তারা ভাবতে থাকুক, এইভাবে আমার কিছু যায় আসে না। অবনী বুঝে গেল সে মাহির সাথে কথাই পারবে না, তাই কিছু বলল না। একটু পর গাড়ি বাসার সামনে থামলো। এক এক করে সবাই গাড়ি থেকে নামলো। মাহি এখনো সাজ্জাদের হাত জড়িয়ে ধরে আছে। সাজ্জাদ অনেকবার মাহির কাছ থেকে হাত ছাড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু মাহি সহজে ছাড়েনি। মাহি সাজ্জাদকে ওর রুমে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর মাথায় হাত দিয়ে জ্বর দেখলো। জ্বর আছে কিনা শরীর স্বাভাবিক থাকায় জ্বরের লক্ষণ ধরা পড়ল না। মাহি হাতটা কপাল থেকে সরিয়ে নিয়ে বলল। এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে। ও, তুমি তাহলে কিছুক্ষণ রেস্ট নাও, আমি বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আসছি। আপনাকে কষ্ট করে আসতে হবে না, বরং আপনি এখন গিয়ে বিশ্রাম করুন, এতে আপনার ভালো লাগবে। সেটা আমার বিষয়, তোমাকে কথা বলতে বলেছি কি? বলার প্রয়োজন মনে হলো তাই বললাম। মা একটু মুচকি হাসি দিয়ে রুমের বাইরে যেতে লাগলো। ও বলতে লাগলো।
তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে একটু পর আসবো। সাজাদ কিছু বলল না, বিছানায় শুয়ে বিশ্রাম নিতে লাগলো। এদিকে মাহি বাসার দরজা দিয়ে বের হতে যাবে এমন সময় সাজ্জাদের আম্মু এসে মাহির হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? নাস্তা বানিয়েছি, সেটা খেয়ে যাও। না আন্টি, আজকে নাস্তা করব না, পরে যখন আসবো তখন করে যাব, কেমন? ঠিক আছে, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? বাসায় যাচ্ছি। ও, যাও, বাসায় গিয়ে বিশ্রাম করে এসো। কথাগুলো বলে সাজ্জাদের আম্মু মাহির হাত ছেড়ে দিল। মাহি ওর বাসায় চলে গেল। বিকেলে সাজ্জাদ বিছানা থেকে উঠে বারান্দায় গেল। এখন অনেকটা সুস্থ বোধ করছে। বারান্দায় দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তখন কেউ সাজ্জাদের মুখের সামনে একটা কফির গ্লাস ধরল। সাজ্জাদ নিজের পাশে তাকালো, দেখলো মাহি কফির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে তাকানো মাত্রই কফির গ্লাসটা হাতে ধরিয়ে বলল, আমি স্পেশাল ভাবে কফিটা বানিয়ে নিয়ে এসেছি শুধু তোমার জন্য। সাজ্জাদ কিছুটা অবাক হলো। অবশ্যই স্পেশালভাবে কফি বানানো, এটা তেমন অবাক করার বিষয় না। সাজ্জাদ সেটার জন্য অবাক হয়নি। সে অবাক হলো ওর জন্য কেন বানালো। সে এতদিন শুনে এসেছে প্রিয় মানুষটার জন্য স্পেশালভাবে সবকিছু বানানো হয়। তাহলে কি সাজ্জাদ মাহির কাছে স্পেশাল কেউ? এইসব ভাবতে ভাবতেই সাজ্জাদ বলল, তো কি মনে করে আমার জন্য আপনার হাতের স্পেশাল কফি বানিয়ে নিয়ে এলেন? ভালো লাগলো তাই তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। আচ্ছা, আমাকে এই শাড়িতে কেমন লাগছে? সাজ্জাদ কফির গ্লাসে চুমুক দিয়ে মাহির দিকে তাকালো। নীল শাড়ি, চোখে কাজল, হালকা কয়েকটা চুড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। অবশ্য মাহি এমনিতে অনেক সুন্দর, কিন্তু এমন সাজগোজ করার কারণে আরো সুন্দর লাগছে। আপনাকে এইসবে পরীর থেকেও বেশি সুন্দর লাগবে, কিন্তু আমি কখনো পরী দেখিনি। সবার কাছে শুনেছি পরী নাকি খুব সুন্দর হয়, সেটা থেকে কিছু দূর উদাহরণ নিয়ে বললাম আপনাকে পরীর থেকেও সুন্দর লাগছে। মাহি এত প্রশংসা শুনতে পাবে সেটা আশা করেনি। এর আগে কেউ তার এত প্রশংসা করেনি। করবে সে জানতে পারতো না, কারণ সে ছেলেদের সাথে একদম কথা বলতো না। এখন শুধু সাজ্জাদের সাথে বেশি কথা বলতো। মাহি কিছুটা লজ্জা মাখা কণ্ঠ নিয়ে বলল, তুমি না বললে সত্যি জানতে পারতাম না আমাকে এত সুন্দর দেখতে। কেন, এর আগে অন্য কেউ তোমাকে এসব বলেনি? বলার মতো কেউ নেই। কোনো ছেলে প্রশংসা করবে সেটা না হয়, কারণ ছেলেদের সাথে একদম মিশতে পারি না এবং মিশতে চাই না। তাহলে আমার সাথে এত কথা বলেন কেন? তুমি অন্যান্য ছেলেদের থেকে অনেকটা আলাদা। সহজে কারোর সাথে কথা বলতে পারো না, মিশতে পারো না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমার তোমার মতো ছেলেদের পছন্দ, তাই তোমার সাথে কথা বলি। আমি অবনীর কাছ থেকে শুনেছিলাম যে আপনি কোনো ছেলের সাথে কথা বলেন না, কিন্তু তখন বিশ্বাস করিনি। আজকে আপনার কথা শুনে বিষয়টা পরিষ্কার হলো। কফিটা কেমন হয়েছে সেটা তো বললে না। কফিটা অনেক ভালো হয়েছে, দ্বিতীয়বার খেতে ইচ্ছে করছে। তাহলে তুমি এখানে বসে থাকো, আমি আরেক কাপ কফি বানিয়ে নিয়ে আসছি। না থাক, আপনাকে এখন কোনো কষ্ট করতে হবে না। বেশি কফি খেলে সমস্যা হতে পারে। তুমি ভেবে বলছো তো? আমি সবকিছু ভেবেই বলছি। ওকে, তুমি যেহেতু না করেছো তাহলে বানাতে গেলাম না। মাই সাজ্জাদের কপালে হাত দিল জ্বর দেখার জন্য। এখন শরীরের ভিতর কোনো প্রকার জ্বর নেই, তবুও মাহির কেমন যেন সন্দেহ হচ্ছে। তাই কিছুটা নরম গলায় বলল, তোমার কি খারাপ লাগছে? সাজ্জাদ মাথা নাড়িয়ে না বলল। মাহি আরো কিছুটা নরম গলায় বলল, যদি খারাপ লাগে তাহলে এই বিছানায় গিয়ে শুয়ে পড়ো। আপনাকে কে বলল আমার খারাপ লাগছে? এখন বারান্দায় বসে আকাশ দেখছি, এতে প্রচুর ভালো লাগছে। আমাকে কেউ বলেনি, তোমার মাথায় হাত দিয়ে মনে হলো তোমার ভালো লাগছে না। আপনি এত বড় কেউ হয়ে যাননি যে মাথায় হাত দিয়ে বলে দিতে পারবে তার কেমন লাগছে। তুমি এত বেশি কথা বলো কেন? আমি বেশি কথা বলি না, সময় মতো উচিত কথাগুলো বলে থাকি। তোমার এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে, সব সময় এরকম থাকবে, কেমন? আমি বলে দিচ্ছি শুনুন, অন্যের জন্য কখনো নিজের কথাবার্তা ব্যবহার পরিবর্তন করতে পারবো না। এখন যেমন আছি ভবিষ্যতেও তেমন থাকবো। এর জন্য যার ভালো লাগবে আমার সাথে কথা বলবে, যার ভালো লাগবে না সে চলে যাবে। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। এখন ছাদে গিয়ে কি হবে? একটু পর তো সন্ধ্যা নেমে আসবে। মাহি ওর হাতে থাকা ঘড়ির দিকে একবার তাকায়, তারপর সাজ্জাদকে বলল, সন্ধ্যা নামতে এখনো অনেক সময় আছে, চলো ছাদের দোলনায় গিয়ে বসে থাকবো। আমি ভালোভাবে হাঁটতে পারি না, শরীর অনেক দুর্বল। আমি থাকতে তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে ধরে ছাদে নিয়ে যাব। তুমি ভেবে চিনতে বলছো তো? আমাকে ধরে রাখতে পারবে? হ্যাঁ, পারবো। ঠিক আছে চলো। বলে সাজ্জাদ বসা থেকে উঠে দাঁড়ালো। মাহি গিয়ে সাজ্জাদের ডান হাত ধরে ফেললো, যেন সে পড়ে না যায়। মাই সাজ্জাদকে ছাতে নিয়ে এসে দোলনায় বসিয়ে দিল এবং সাজ্জাদের পাশে বসলো। মাই সাজ্জাদের খুব কাছাকাছি এসে বসে আছে, যেটা ভালো দেখা যাচ্ছে না। তাই সাজ্জাদ মাহিকে বলল,
আপনি একটু দূরে গিয়ে বসুন। আমাদের দুজনকে এইভাবে বসে থাকতে দেখলে যে কেউ খারাপ কিছু ভেবে বসবে। কে কি ভাববে সেটা আমার দেখার বিষয় নয়। এটা আমার লাইফ, আমি যেভাবে চাইবো সেভাবে সব কিছু করব। এতে তোমার কোনো সমস্যা আছে? আপনার লাইফ নিয়ে আমার সমস্যা থাকবে কেন? তোমার যদি সমস্যা না হয় তাহলে তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বলেন। তোমার কেমন মেয়ে পছন্দ সেটা যদি একটু বলতে। এমন প্রশ্ন শুনে সাজ্জাদ কি বলবে সেটা বুঝতে পারছে না। তার কেমন মেয়ে পছন্দ সেটা তার জানা আছে, তবে সে অন্য একটা কথা ভাববে, সেটা হলো মাহি কেন এসব জিজ্ঞেস করছে সেটা সে জানতে চায়। তাই বলল, সেটা আপনি জেনে কি করবেন? আমার খুব জানার ইচ্ছে ছিল তাই জিজ্ঞেস করলাম। যদি বলা যায় তাহলে একটু বলো। আমার যেই সব মেয়ে পছন্দ সে সব সময় আমার সাথে দুষ্টুমি করবে, আব্বু আম্মুর খেয়াল রাখবে, তাদের নিজের মায়ের মতো দেখবে, আমার বোনকে নিজের বোনের মতো দেখবে, সবসময় আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, আমাকে তার থেকে বেশি ভালোবাসবে, নামাজ পড়বে, পর্দা করবে, আমার কথা মতো চলবে। এসব সে শুধু একা করবে সেটা না, আমিও সবসময় তার সাথে দুষ্টুমি করব, তার সাথে সময় কাটাবো, তাকে ভালোবাসবো, আদর করব, সব সময় যত্ন দিব, তাকে নিয়ে ঘুরতে যাব, অফিস থেকে ফেরার সময় তার জন্য প্রিয় খাবারগুলো নিয়ে আসবো, এগুলাই আর কি। মাহির দিকে তাকিয়ে দেখলো সে গভীর মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছে। সাজ্জাদ কথা শেষ করে মাহির দিকে তাকানোর সাথে সাথে সে নিজেকে সামলে নিয়ে বলল, এই মেয়ে কি তুমি পাবে? জানি না পাবো কিনা, যদি না পাই তাহলে তাকে আমার মতো করে বানিয়ে নিব। বানাতে হবে না, ভালোভাবে খুঁজলে ঠিক পাবে। খুঁজতে পারবো না, যদি ভাগ্যে থাকে তাহলে সে নিচ থেকে আমার বাঁধনে এসে আটকে যাবে। পাশের রাস্তার ল্যাম্পের আলোগুলো জ্বলে উঠছে, বোঝাতে চাইছে সন্ধ্যা নেমে আসছে। ছাদের বাগান থেকে হালকা হালকা ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছে, এতে নিশ্চিত হতে যাচ্ছে যে সন্ধ্যা হয়ে এসেছে। তাই ছাদে থাকা ঠিক হবে না। তাই সাজ্জাদ বলল, সন্ধ্যা নেমে এসেছে, চলো নিচে যাই। সন্ধ্যার পরে ছাদে থাকা মোটেও ভালো বিষয় নয়। ঠিক বলেছ, অনেকক্ষণ হয়েছে নিচে এসেছি, এর থেকে বেশি থাকা যাবে না। চলো নিচে যাই, তুমি বসে থাকো, আমি ধরে নিচে নিয়ে যাচ্ছি। আমি একা যেতে পারবো। একা যেতে হবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। মাহি সাজ্জাদকে নিয়ে বাসায় এলো, তারপর ওর রুমে শুইয়ে দিয়ে নিজের বাসায় চলে গেল। সাজ্জাদ রাতের ডিনার করে এসে বিছানায় শুয়ে পড়ল। সকালবেলা সাজ্জাদ ঘুমিয়েছিল। ঘুমের ঘরে বুঝতে পারলো নরম কিছু একটা তার গাল এবং কপালে বারবার স্পর্শ করছে, যার ফলে তার ঘুম ভেঙে যাচ্ছে। কি জন্য এটা হচ্ছে সেটা দেখার জন্য চোখ খুলে দেখলো মাহি পাশে বসে আছে এবং মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাজ্জাদের চোখ দেখে মাহি কিছুটা ভয় পেল। সাজ্জাদ মাহির কাছ থেকে কিছুটা দূরে গিয়ে বসে বলল, আপনি এখানে কি করছেন এবং আমার রুমে কিভাবে এসেছেন? মাহি কি কারণ বলবে সেটা ভেবে পাচ্ছে না, চুপ করে আছে। বিষয়টা সাজ্জাদের ভালো লাগলো না, তাই আবার বলল, কি হলো, এইভাবে চুপ করে আছেন কেন? কথা বলতে পারছেন না নাকি? মাহি মুচকি হাসি দিয়ে বলল, কথা তো বলতে পারি। তাহলে এতক্ষণ চুপ করেছিলেন কেন? আপনাকে কতবার জিজ্ঞেস করেছি। কি বলবো ভেবে পাচ্ছিলাম না তাই। আপনাকে আমার রুমে কে ঢুকতে দিয়েছে? কেউ না, আমি নিজে থেকে এসেছি। মাহির সাথে যত কথা বলা হচ্ছে ততবার সে অবাক হচ্ছে। মেয়েটার মনের ভেতর বোধহয় কোনো ঝামেলা নেই, প্রশ্ন করলে তার সহজ উত্তর দিয়ে দেয়। মাহি মুচকি মুচকি হাসছে। সাজ্জাদ খেয়াল করে বলল, আপনি এইভাবে হাসছেন কেন এবং আমার রুমে কিসের জন্য এসেছেন? দেখতে এসেছিলাম তোমার শরীরের অবস্থা কেমন। আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, নিজেকে নিয়ে চিন্তা করা শুরু করে দিন। আমি কাকে নিয়ে চিন্তা করব সেটা সম্পূর্ণ ব্যক্তিগত। তোমাকে কথা বলতে বলেছে কে? আমাকে নিয়ে ভাববেন সেটা আমি বলতে পারবো না। কোনোভাবে পারবে না, সব সময় চুপচাপ থাকবেন, কেমন? ঠিক আছে, তাহলে আপনিও আমার কোনো বিষয়ে কিছু বলতে আসবেন না। কথা বললে কি করবে? সেটা যখন বলবেন তখন দেখাবো কি করতে পারি। ঠিক আছে, দেখা যাবে। আপনি এখন আমার রুম থেকে চলে যান তো। তোমার সাথে থাকলে কি হবে? অনেক সমস্যা হবে, আপনি চলে যান। এখনকার মতো চলে যাচ্ছি, একটু পর আবার আসবো। মাহির কথার সাজ্জাদ কোনো উত্তর দিল না। সে তার মতো ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে থাকা আয়নার দিকে তাকিয়ে দেখলো তার চোখের নিচে কালো দাগ হয়ে আছে, কিন্তু সেটা কেন বুঝতে পারল না। মুখে পানি দিতে যাবে এমন সময় কপালের দিকে খেয়াল করলো লিপস্টিক লেগে আছে, চিহ্ন হয়ে আছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে কেউ কিস করেছে। লিপস্টিক কালার লাল। মাহির ঠোঁটেও লাল রঙের লিপস্টিক ছিল। মনে মনে সন্দেহ হলো মাহি তার কপালে কিস করেছে, কিন্তু সেটা কেন করেছে এই বিষয়টা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। এই বিষয়টা মাহিকে বলতেও পারবে না, লজ্জার বিষয় একটা। মুখে পানি দিতে লিপস্টিকের দাগটা উঠে গেল, তবুও ভালোভাবে পরিষ্কার করলো যেন দাগটা দেখা না যায়। সবশেষে ভালোভাবে ফ্রেশ হয়ে বাইরে এসে
নাস্তা করে নিল। শরীরটা সুস্থ বোধ করায় বাসার সামনে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে সাজ্জাদ। রাস্তায় কোনো মানুষজন নেই, অবশ্যই রাস্তা বেশি সময় ফাঁকা থাকে। এখানে গলিতে যারা থাকে শুধু তারাই রাস্তাটা চলাচল করার জন্য। রাস্তার পাশে একটা বেঞ্চ ছিল, পথচারীদের বসার জন্য এটা বানানো হয়েছে। সাজ্জাদ সেখানে বসে থেকে ফোন টিপতে লাগলো, ইউটিউবে ভিডিও দেখছিল। এমন সময় অচেনা নাম্বার থেকে কল আসলো। সাজ্জাদ সাধারণত অচেনা নাম্বারের কল তেমন রিসিভ করে না, তাই এটাও করলো না। একভাবে ফোন বেজেই যাচ্ছে, অচেনা নাম্বার হওয়ার জন্য কলটা রিসিভ করছে না। এভাবে মেসেজের শব্দটা বেজে উঠলো, তাই ফোনের মেসেজে গিয়ে দেখলো সেই নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজে লেখা আছে, তুমি কলটা রিসিভ করছো না কেন? অসুস্থ শরীর নিয়ে কোথায় গিয়েছো? তাড়াতাড়ি বাসায় আসো। এমন মেসেজ দেখে মেসেজের রিপ্লাই লিখে দিল। আপনি কে? মেসেজ যাওয়ার সাথে সাথে রিপ্লাই এলো, আমি মাহি। মেসেজটা দেখার শেষ হওয়া মাত্র ওই নাম্বার থেকে কল এলো। কলটা রিসিভ করতেই মাহি ওপাশ থেকে বলল, এর আগে একবার কল দিলাম, তুমি রিসিভ করলে না কেন? আমি আননোন নাম্বারে কল রিসিভ করি না। ও, এটা আমার নাম্বার, তুমি সেভ করে রেখে দিও। ঠিক আছে, তাহলে এখন রাখি। রাখি মানে? আসল কথাই তো বলিনি এখনো, আগে সেটা শুনো। একটু তাড়াতাড়ি বলুন। এখন আছো কোথায়? বাসার কাছাকাছি আছি। এক্ষুনি বাসায় চলে এসো। অসুস্থ শরীর নিয়ে বাইরে থাকার দরকার নাই। এখন যাব না, বাসায় থাকতে ভালো লাগছে না। ঠিক আছে, তুমি কোথায় এটা বলো, আমি সেখানে আসছি। থাক, তোমাকে কষ্ট করে আসতে হবে না, আমি একটু পরেই আসছি। তাড়াতাড়ি আসো। সাজ্জাদ ফোনটা কেটে দিয়ে আগের মতো ইউটিউবে ভিডিও দেখতে লাগলো। আধা ঘন্টা থাকার পর সেখান থেকে উঠে বাসার দিকে যাওয়া শুরু করলো। মাথার উপরে থাকা সূর্য বেশি করে তাপ দিচ্ছে বলে সাজ্জাদের মনে হচ্ছে হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1টা বাজতে কয়েক মিনিট বাকি আছে। তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে। বাসার কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর অবনী দরজা খুলে দিল। সাজ্জাদ বাসার ভেতর প্রবেশ করে নিজের রুমের দিকে যাবে, এমন সময় অবনী বলল, এত সময় কোথায় ছিলি? একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। মনে রাখিস তুই এখনো সুস্থ হয়ে যাসনি, তাই একটু সাবধানে চলাফেরা করিস। জানি জানি, তোকে বলতে হবে না। অবনী আরো কিছু বলবে, সেগুলো না শুনে সাজ্জাদ নিজের রুমে চলে এলো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। বিকেলে ড্রয়িং রুমে কিছু লোকজনের গলার শব্দ শুনে সাজ্জাদের ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে নেমে ড্রয়িং রুমের দিকে যেতে লাগলো। এটা দেখতে যায় ড্রয়িং রুম কে কে কথা বলছে। ড্রয়িং রুমে উকি দিতেই দেখলো মাহির আব্বু, আম্মু ও সাজ্জাদের আম্মু বসে কথা বলছে। মাহির আব্বু কিসের যেন কয়েকটা কার্ড সাজ্জাদের আম্মুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, আপনার সকল আত্মীয় স্বজনদের পাঠিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দিব। কার্ডগুলো নিয়ে অবনী ওর রুমের দিকে যাচ্ছিল। তখন সাজ্জাদ অবনীকে ডেকে কার্ডের দিকে ইশারা দিয়ে বলল, কার্ডগুলো কিসের? অবনী একটা কার্ড সাজ্জাদের হাতে ধরিয়ে দিয়ে বলল, মাইয়াপুর বিয়ের কার্ড। সাজ্জাদ কিছুটা অবাক হয়ে বলল, মাহিয়াপুর মানে মাহির বিয়ে ঠিক হয়েছে নাকি? হ্যাঁ, বিয়ে কবে? 1 মাস পর। ও আচ্ছা, আমি তো জানি মাহির একটা বড় বোন আছে, তার কি বিয়ে হয়েছে? তার বিয়ে হচ্ছে, আজ 2 বছর হতে চললো। এখন সে তার হাজবেন্ডের সাথে দুবাইয়ে থাকে। ও, তিনি বিয়েতে আসবে না? আমি কিভাবে বলবো? আমি কি তোদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে রেখে নাকি যে তোদেরকে বলবো? কোনো কিছু জানার হলে মাইয়া আপুকে বলিস, তাহলেই হবে। ঠিক আছে, তুই যা। অবনী কার্ডগুলো নিয়ে চলে গেল। সাজ্জাদ মনে মনে খুশি হচ্ছে এটা ভেবে যে কয়েকদিন পর একটা বিয়ে হবে, সেখানে আনন্দ করতে পারবে। কিন্তু মাহির বিয়ে এই বিষয়টা মাহি জানলো না, কেন সেটা বুঝলো না। একদিন রাত 9টার দিকে জরুরি কাজ শেষ করে বাসায় ফিরছিল সাজ্জাদ। বাসার সামনে এসে দেখতে গেল আসবাবপত্র নিয়ে একটা ট্রাক দাঁড়িয়ে আছে। পাশে ছিল মাহির রুম। হালকা জানলা খোলা রেখে লেবারদের কাজ দেখছিল মাহি। সকল আসবাবপত্র 2য় তলায় নিয়ে যাওয়া হচ্ছে। সাজ্জাদের মন প্রশ্ন করলো নতুন ভাড়াটে এসেছে নাকি, যার জন্য সবকিছু উপরে নিয়ে যাচ্ছে। বাসায় গিয়ে আম্মুকে জিজ্ঞেস করতে যাবে, যদি বলতে পারে। বাসার দরজা খুলে প্রবেশ করে দেখলো অবনী এবং সাজ্জাদের আম্মু ড্রয়িং রুমে বসে আছে। নিচে দেখলাম অনেকগুলা আসবাবপত্র নিয়ে ট্রাক দাঁড়িয়ে আছে, নতুন ভাড়াটিয়া এসেছে নাকি? তখন সাজ্জাদের আম্মু বলল, 2 তলায় নতুন ভাড়াটিয়া এসেছে। ও, এখন যা, ফ্রেশ হয়ে আয়, তোর খাবার রেডি করে রেখেছি, তাড়াতাড়ি খেয়ে নে। ঠিক আছে, আমি আসছি। বলে সাজ্জাদ নিজের রুমে চলে এলো। ফ্রেশ হয়ে ডিনার করে নেওয়ার পর নিচের রুমের ব্যালকনিতে গিয়ে বসে পড়লো। নিচের লেবার আসবাবপত্র নিয়ে যাচ্ছে। সাজ্জাদের মনে বারবার একটা প্রশ্নই উঠেছে, সবাই দিনের বেলা বাসা চেঞ্জ করে, এরা রাতের দিকে বাসা চেঞ্জ করলো কেন, সেটাই বুঝলো না। তখন একটা রিক্সা এসে বাসার সামনে থামলো।
রিক্সা থেকে একটা ছেলে এবং মেয়ে বসে আছে। ছেলেটা রিক্সা থেকে নেমে বাসার ভিতরে ঢুকে গেল। মেয়েটা রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বাসাটা নিচ থেকে উপর পর্যন্ত দেখে সেও বাসার ভেতরে ঢুকে গেল। সাজ্জাদ বিষয়টা লক্ষ্য করলো। বসে থাকতে থাকতে চোখ ঘুম চলে এসেছে, তাই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সাজ্জাদ কাঁধে ব্যাগ হাতে মোবাইল নিয়ে বাসার গেট থেকে বের হলো। গেট থেকে বের হয়ে রাস্তার সামনে দেখতে পেল কালকে রাতের সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। সাজ্জাদ মেয়েটার দিকে একবার তাকিয়ে ভার্সিটির দিকে যেতে লাগলো। শরীর অসুস্থ হওয়ার পর আজকে প্রথম ভার্সিটি যাচ্ছে। এর আগের মতো আজকে মাহি ডাকতে আসেনি। আসবে বা কি করে? তার বিয়ে ঠিক হয়েছে। তার সাথে কালকে তাকে জানানো হয়নি যে ভার্সিটি যাবে। ভার্সিটির গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে পিয়াসকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে ক্যাম্পাসের কোথাও দেখতে পেল না। তাই ক্লাসের দিকে চলে গেল। ক্লাসে এসে দেখে লাস্ট বেঞ্চে পিয়াস বসে আছে। সাজ্জাদ গিয়ে ওর পাশে বসলো। তখন পিয়াস বলতে লাগলো, এতদিন কোথায় ছিলি? ভার্সিটিতে ঠিক মতো আসতে দেখিনি। অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। ও, কি হয়েছিল? জ্বর। এই খবর পেলাম তোদের বাড়িওয়ালার মেয়ে নাকি বিয়ে। হ্যাঁ, সামনের মাসে, কিন্তু তোকে এই খবরটা কে দিল? পেয়েছি একজনের কাছ থেকে। সাজ্জাদ আর কিছু বলল না, চুপ করে বসে থাকতে লাগলো। একটু পর ক্লাসে স্যার প্রবেশ করলেন, তাই সবাই ক্লাসে মনোযোগ দিল। আসতে পারি স্যার? ক্লাস চলাকালীন সময়ে এইরকম কথা শুনে সাজ্জাদ সহ সকলে মিলে দরজার দিকে তাকালো। দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ক্লাসের কেউ মেয়েটাকে না চিনলেও সাজ্জাদ ঠিক চিনতে পেরেছে এটা সেই মেয়ে যাকে কালকে রাতে বাসার সামনে দেখেছিল। কিন্তু মেয়েটা এখানে কেন? নতুন ভর্তি হয়েছে নাকি? এরকম প্রশ্ন সাজ্জাদ সহ সবার মনে ঘুরপাক খাচ্ছিল। তখন স্যার মেয়েটিকে বলল, ইয়েস কাম, বাট হু আর ইউ? মেয়েটি ক্লাসের ভেতর প্রবেশ করে স্যারের কাছে কয়েক হাত দূরে দাঁড়িয়ে বলতে লাগলো, আমার নাম যারা এবং আমি এই ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছি। তার মানে এই ভার্সিটিতে তোমার প্রথম দিন? জি স্যার। আচ্ছা যাও, তুমি গিয়ে বসে পড়ো। আমি সবার সাথে পরে তোমার পরিচয় করিয়ে দিব। ধন্যবাদ স্যার, আমি নিজে সবার সাথে পরিচয় হয়ে নিব, আপনাকে কষ্ট করতে হবে না। ওকে, তুমি যা চাও। যারা মেয়েটি ক্লাসে কোনো কথা বলল না। আর এদিকে সাজ্জাদের পাশে ছাড়া অন্য কোথাও জায়গা নেই, তাই যারা গিয়ে সাজ্জাদের পাশে বসে পড়ল। এদিকে স্যার ক্লাস করানো শুরু করে দিয়েছে। সাজ্জাদ মনোযোগ সহকারে ক্লাস করছে। এমন সময় যারা সাজ্জাদের পেটে খোঁচা দিয়ে বলল, তুমি কোথায় থাকো? আমি যেখানে থাকি সেখানে? মেয়েটার খোঁচা দেওয়াটা সাজ্জাদের একদম পছন্দ হয়নি। একরাশ বিরক্ত নিয়ে বলল, আপনি কোথায় থাকেন সেটা কিভাবে বলবো? আর হ্যাঁ, আপনি আমাকে খোঁচা দিলেন কেন? যারা মুচকি হাসি দিয়ে বলল, ভালো লেগেছে তাই দিলাম। রাগ করলে নাকি এরকম করলাম দেখে? এরপর থেকে এসব ব্যবহার করবেন না। যারা আরো কিছুটা মুচকি হাসি এনে বলল, ওকে ওকে, এরপর থেকে আর এরকম কাজ করব না। যারার কথা বলাটা স্যার খেয়াল করে ফেললো। স্যার যারাকে দাঁড়াতে বলল। যারা দাঁড়ানোর পর স্যার যারাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমাকে তো ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি নিজেই মনোযোগ দিচ্ছ না, তার সাথে অন্য জনকেও করতে দিচ্ছ না। যারা মাথা নিচু করে বলল, সরি স্যার, এরপর থেকে এমন হবে না। ঠিক আছে, বসো। যারা চুপচাপ বসে পড়ল। এবার আর কোনো কথা বলল না, চুপচাপ ক্লাস করতে লাগলো। ক্লাস শেষে সাজ্জাদ বের হয়ে এলো। ওর পিছে পিছে যারাও ক্লাস থেকে বের হয়ে এলো। ক্যাম্পাসের বট গাছের নিচে গিয়ে বসলো। তখন যারা পাশে বসলো আর তারপর বলল, আমার সাথে কথা বলবে না? সাজ্জাদ কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে বলল, আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে কথা বলবো কেন? যার সাথে যত কথা বলবে তত বেশি পরিচিত হবে। আমার দরকার নেই। আমার আছে। কি দরকার আছে? থাক, না বললাম। তবে আমার একটা কথা রাখবে? বলুন, রাখার চেষ্টা করব। আমরা যেহেতু একই ইয়ারে পড়ি, তাই আমাকে তুমি করে বলবে, কেমন? আপনি বলে ডাকবে না। আপনি করে কথা বলতে সমস্যা কি? অনেক সমস্যা। তার প্রথমটা হলো আমরা দুইজন সেম ইয়ারে পড়ি। আমি তোমাকে তুমি করে বলছি, তুমি যদি আমাকে আপনি করে বলো তাহলে এটা কেমন দেখায়? সেটা ঠিক। হ্যাঁ, তাই আমাকে এখন থেকে তুমি করে বলবে, কেমন? সাজ্জাদ কিছুক্ষণ ভাবলো যে তুমি করে বলা যাবে কিনা। যেহেতু সেম ইয়ার, তাই তুমি করে বললে সমস্যা হবে না। তাই সাজ্জাদ রাজি হয়ে গেল। এটা শুনে যারা একটু খুশি হলো। তারপর বলতে লাগলো, তোমার নাম যেন কি? সাজ্জাদ মনে মনে বলল, নাম জানে না, অথচ আমার মুখ থেকে তুমি করে শোনার জন্য পাগল হয়ে গেছে। সাজ্জাদ চুপ করে আছে। তাই যারা আবার বলতে লাগলো, কি হলো, বলছো না কেন? আমার নাম সাজ্জাদ খান রাহিম, সবাই সাজ্জাদ বলেই ডাকে। ও,
আমার নাম নুসরাত জাহান জারা, ডাকনাম চারা। তুমি আমাদের বাসার উপরতলায় থাকো, তাই না? হ্যাঁ, আমাকে একটা কথা বলো, তোমরা আগে কোথায় থাকতে? আমি কুমিল্লায় থাকতাম, কিন্তু আব্বু এখানে ট্রান্সফার হয়ে যায়, তাই এখানে চলে আসতে হয়েছে। ও, এখানে তোমাদের কোনো আত্মীয় নেই? হ্যাঁ আছে, এখানে আমার চাচা চাচি থাকে। ও, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় আব্বু, আম্মু এবং আমার ছোট বোন। আর তোমার? যারা মুচকি হাসি দিয়ে বলল, আব্বু আম্মু এবং একটা ছোট্ট ভাই। ও, তাহলে চলো বাসায় যাওয়া যাক। যারা বসা থেকে উঠে দাঁড়িয়ে সাজ্জাদের হাত ধরে টানতে টানতে বলল, ঠিক আছে, চলো যাওয়া যাক। হাত ধরে টানতে হবে না, আমি এমনিতেই বাসায় যাচ্ছি। সরি, চলো বাসায় যাই। সাজ্জাদ হাতটা ছাড়িয়ে নিয়ে বলল। সাজ্জাদ এবং যারা এসব দৃশ্য ভার্সিটির দ্বিতীয় তলা থেকে মাহি দেখছিল, তবে সে কিছু বলল না, এবং বলবে কেন? সাজ্জাদ তো তার কেউ না। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে সাজ্জাদ, এর পাশে যারা দাঁড়িয়ে থেকে আইসক্রিম খাচ্ছে। মেয়েটা আইসক্রিম পছন্দ করে, সাজ্জাদকে খেতে বলেছিল, তবে সে এগুলো পছন্দ করে না, তাই খায়নি। দুজনের সামনে একটা রিক্সা দাঁড়িয়েছিল, যারা রিক্সায় উঠে সাজ্জাদকে তার পাশে বসতে বলল। যারা সাথে রিক্সা করে যাওয়ার কোনো ইচ্ছে সাজ্জাদের নেই, সে সবসময় একা একা চলাচল করতে পছন্দ করে এবং ভার্সিটি শেষেও পায়ে হেঁটে যায়। যারা নিজের পাশের জায়গা ফাঁকা রেখে বসে আছে সাজ্জাদের বসার জন্য, কিন্তু ওর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, রোবটের মতো দাঁড়িয়ে আছে। একসময় যারা বিরক্ত হয়ে বলল, তুমি কি আমার সাথে যাবে? যদি যাও তাহলে রিক্সায় ওঠো, রোবটের মতো দাঁড়িয়ে থেকে কার জন্য অপেক্ষা করছো? সাজ্জাদ নিজের আশেপাশে একবার তাকিয়ে কি যেন দেখলো, তারপর যারাকে বলল, তোমাকে এভাবে বসিয়ে রাখার জন্য সরি, আমার একটা কাজ আছে, এখন সেটা করতে যাব। তুই বাসায় যেতে দেরি হয়ে যাবে, তুমি চলে যাও। যারা কিছুটা বিরক্ত হলো, এই কথা আগে বললে সে এতক্ষণে বাসায় পৌঁছে যেত, কিন্তু সেটা না করে বসিয়ে রেখেছিল। এই কথাটা আগে বললে হতো, আমি এতক্ষণ বাসায় চলে যেতাম, অন্তত সবার সামনে এভাবে বসে থাকতে হতো না। আমি কি তোমাকে বসে থাকতে বলেছিলাম নাকি তুমি নিজে বসেছিলে? এই প্রশ্নের উত্তরটা পরবর্তীতে দিয়ে দেব। এই মামা চলেন। যারার কথা শুনে রিক্সাওয়ালা মামা রিক্সা নিয়ে চলতে লাগলো। রিক্সাটা সাজ্জাদের থেকে হালকা দূরে যেতেই সাজ্জাদ চিৎকার করে বলতে লাগলো। যারা রিক্সার পেছন দিয়ে সাজ্জাদের দিকে আস্তে আস্তে বলল, ঠিক আছে। কথাটা সাজ্জাদের কানে আসেনি, তবে মুখ নাড়ানো দেখে বুঝে গেছে যে যারা কি বলেছে। যারা চলে যাওয়ার অনেকক্ষণ পর সাজ্জাদ হাঁটা শুরু করলো। ফাঁকা রাস্তা, হঠাৎ এক দুইজন লোক দেখা যাচ্ছে, বেশিরভাগ দেখা যাচ্ছে না। রাস্তার পাশ দিয়ে বড় বড় সকল প্রকার যেগুলো ছায়া এসে রাস্তায় পড়েছে, যার ফলে জায়গাটা খুব সুন্দর লাগছে। অনেক আগেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতো, এখন তেমন মানুষ এই রাস্তা দিয়ে যায় না। হালকা হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। সাজ্জাদ হেঁটে যাচ্ছে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। এমন সময় রাস্তা দিয়ে রিক্সা যাচ্ছিল। সাজ্জাদ রিক্সার দিকে তাকিয়ে দেখলো রিক্সার উপর মাহি বসে আছে। সাজ্জাদ ভাবলো এখন বোধহয় তাকে ডেকে নিয়ে একসাথে বাসে যাবে, কিন্তু মাহি সাজ্জাদকে দেখেও না দেখার ভান করলো। সাজ্জাদ নিজে থেকে মাহিকে কিছু বলেনি। মাহি চলে যাওয়ার পর সাজ্জাদ মনে মনে বলল, আমি ভুলে গিয়েছিলাম মাহির তো বিয়ে ঠিক হয়েছে, এখন তো আমাকে পাত্তাই দিবে না সে। এখন তার হবু বরের সাথে সময় কাটাবে, আমাকে তো চিনতেই পারবে না, চিনলেও আগের মতো কথা বলতে আসবে না। সাজ্জাদ এসব ভাবতে ভাবতে কখন বাসার সামনে চলে এসেছে সেটা জানেন। বাসার উপরতলায় তাকিয়ে দেখলো যারা মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে এবং সাজ্জাদকে দেখে হাত নাড়িয়ে হাই বলল। যারার সাথে কথা না বলে চোখটা নিচে নামাতেই দেখলো মাহি তার ব্যালকনির চেয়ারে বসে হুমায়ুন আহমেদের একটা বই পড়ছে। বইয়ের নামটা হাত দিয়ে ঢেকে রাখার কারণে বইয়ের নামটা দেখতে পেল না। একবার ভাবলো মায়ের সাথে কথা বলবে, পরে নিজের মাইন্ড চেঞ্জ করে বাসায় চলে এলো। বিকেলে ঘোরাফেরা করার জন্য সাজ্জাদ বাসা থেকে বের হলো। বিকেলের সময় পিয়াসের কাছে যাচ্ছে আড্ডা দেওয়ার জন্য। আকাশে কালো মেঘ জমা শুরু করেছে, বৃষ্টি নামবে বোধ হয়। সেটাও খুব খারাপ অবস্থাতে, সেটা আকাশের মেঘ দেখলে বুঝতে পেরে উঠছে সাজ্জাদ। সাজ্জাদের আড্ডা দেওয়ার জায়গাটা বাসায় আসতেই প্রচণ্ড রকমে বৃষ্টি শুরু হলো। সাজ্জাদের বন্ধুরা সেখানে আড্ডা দেয়। সেটা একটা ক্লাব, তার সাথে চায়ের দোকান। ক্লাবের জানালা দিয়ে তাকালে নদী দেখা যায়, মানে ক্লাবটা নদীর কাছে। সাজ্জাদ ক্লাবের ভেতরে প্রবেশ করে দেখলো সেখানে পিয়াস এবং ওর দুজন বন্ধু বসে আছে। সাজ্জাদও তাদের সাথে গিয়ে যোগ দিল। ক্লাবের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সাজ্জাদ জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখতে দেখতে বলল, যে বৃষ্টি শুরু হয়েছে, আমার মনে হচ্ছে বৃষ্টি আজকে থামবে না। পিয়াস চা খাচ্ছিল, চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, এইরকম মনে হয় একটু পরে দেখবি আকাশ পরিষ্কার হয়ে যাবে। কেউ কোনো উত্তর দিল না। সাজ্জাদকে বাদ দিয়ে সবাই ফোন টিপছে। তবে সাজ্জাদ একটা চেয়ার নিয়ে জানালার কাছে বসে বৃষ্টি দেখছে। তার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, এটাকে এক প্রকার নেশা বললেই চলে।
যখনই বৃষ্টি হয় তখনই সাজ্জাদ বসে থেকে বৃষ্টি দেখে। যদি বৃষ্টি দেখার বোন ইচ্ছা না করে তাহলে রুমের দরজা জানলা লাগিয়ে দিয়ে খাটের উপরে শুয়ে থেকে পছন্দের গান শুনে। এতেও প্রচুর ভালো লাগে, পারলে আপনারাও চেষ্টা করে দেখবেন। চা খাবি? সাজ্জাদ মনোযোগ সহকারে বৃষ্টি হওয়া দেখছিল। তখন পিয়াসের কথায় মুডে নষ্ট হয়ে গেল। বিরক্ত রাগ নিয়ে পিয়াসের দিকে তাকালো। তখন পিয়াস মুচকি একটা হাসি দিয়ে বলল, চা খাবি? কাকাকে আনতে বলবো, চায়ের সাথে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগবে। সাজ্জাদ কিছু বলছে না, চুপ করে পিয়াসের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকাটা পিয়াসও লক্ষ্য করছে, তাই আবার বলতে লাগলো, বল চা খাবি? যদি খেতে চাস তাহলে কাকাকে বলে নিয়ে আসবো। এবার সাজ্জাদ বিরক্ত রাগী কণ্ঠ নিয়ে নিজের মুখ খুলে বলতে লাগলো, তোকে কতবার বলেছি বৃষ্টি দেখার সময় আমাকে ডিস্টার্ব করবি না, তবুও ডিস্টার্ব করিস কেন? পিয়াস মুখে মুচকি হাসি দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, এই কথা কবে বলেছিলি? আমার মনে পড়ছে না। নিজের মাথাতে একটু প্রেসার দে, সব কথা মনে পড়ে যাবে। পিয়াস শয়তানে একটা হাসি দিল, যেটা বাংলার ছায়াছবিতে ডিপজল কাকু দিয়ে থাকে। এতে সাজ্জাদকে বোঝাতে চাইছে তার মনে নেই কবে বারণ করেছিল। সাজ্জাদ পিয়াসের হাসিটা থামানোর জন্য বলল, এইসব হাসি অন্য কোথাও গিয়ে দিস। এখন চা অর্ডার কর, চা খাবো এবং বৃষ্টি দেখবো। ঠিক আছে। বলেই পিয়াস গিয়ে 3 কাপ চা নিয়ে এলো। সাজ্জাদ চা খাচ্ছে এবং বৃষ্টি দেখছে। এবার কেউ ডিস্টার্ব করছে না। টানা 4 ঘন্টা বৃষ্টি নামার পর অবশেষে রাত 8টার দিকে বৃষ্টি থামলো। সাজ্জাদ পিয়াস এখনো ক্লাবে বসে আছে। এদিকে রাত হয়ে গেছে, তাই সাজ্জাদ বলল, থাক, বাসায় চলে যাই। অনেক সময় হয়ে গেছে বাসা থেকে এসেছি। আকাশের অবস্থাও ভালো না, বৃষ্টি নামলে সহজে থামবে না। আমিও বাসায় চলে যাব। তুই চলে যা, আমিও যাচ্ছি। কালকে ভার্সিটিতে কথা হবে। ঠিক আছে। দুজনে দুদিকে চলে গেল। সাজ্জাদ রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তার অনেক জায়গায় পানি জমে আছে, কোথাও কাদা, মাঝে মাঝে আকাশ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। অনেক কষ্টে বাসার সামনে এলো সাজ্জাদ। বাসার ভেতরে প্রবেশ করে নিজের রুমে চলে গেল। বাইরে হালকা হালকা করে বৃষ্টি নামতে শুরু করেছে। পুরো শহরে কোথাও কারেন্ট নেই। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সব কাজ করা লাগছে। ফ্রেশ হওয়ার জন্য ফোনটা নিয়ে ওয়াশরুমে গেল। তারপর ফ্রেশ হয়ে বের হয়ে ব্যালকনিতে চলে গেল। হালকা বৃষ্টি, তার সাথে পছন্দের গান থাকলে অন্য কিছু লাগে না। সাজ্জাদ ব্যালকনির চেয়ারে বসে থেকে গান শুনছিল। হঠাৎ করে গানটা বন্ধ হয়ে রিংটং বাজতে থাকে। এই বিষয়টা সাজ্জাদকে প্রচণ্ড বিরক্ত করলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো মাহির নাম্বার ভাসছে। মাহির নাম্বারটা সেভ করা নেই, যার জন্য ওর নাম উঠছে না। সাজ্জাদ মনে মনে ভাবছে, এত রাতে মাহির কল, কোনো সমস্যা হলো নাকি? এমনি কল দিয়েছে, রিসিভ করে দেখি কি বলে। তাই কলটা রিসিভ করলো। তখন ওপাশ থেকে মাহি বলতে লাগলো, হ্যালো, কোথায় তুমি? আমার রুমের বেলকনিতে বসে আছি। ও, তোমাকে যেটা বলার জন্য কল করেছিলাম সেটা শুনো। কালকে থেকে বাকিটুকু বলতে গিয়ে থেমে গেল। ওপর পাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। কি হলো সেই বিষয়ে জানার জন্য সাজ্জাদ বলল, কি হলো, এভাবে থেমে গেলে কেন? কিছু না, পরে কথা বলবো, ভালো থেকো। কলটা কেটে দিল। সাজ্জাদ বুঝতে পারলো না কেন এমন করলো। তখন পিঠে কারো স্পর্শ অনুভব করে পেছনে তাকিয়ে দেখলো অবনী দাঁড়িয়ে আছে। সাজ্জাদ ভেবেছিল অন্য কিছু। অবনী, তুই এখানে কি করছিস? তোকে ডাকতে এসেছে, ডিনার করবি না? করব, কিন্তু কারেন্ট তো নেই, অন্ধকারে কিভাবে খাবো? এত চিন্তা করিস না, লাইট আছে। ও, তাহলে চল। তারপর 2 ভাই বোন মিলে ডিনার করতে গেল। ডিনার শেষ করে সকলে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে মাহি নিজের রুমে খাটের উপর শুয়ে শুয়ে সাজ্জাদের কথা চিন্তা করছে। এতদিন ওর সাথে যে ব্যবহার করেছি তাতে বোধহয় সে বুঝে গেছে আমি তাকে ভালোবাসি। আসলে সেগুলো তো কিছুই না। ওর সাথে সময় কাটাতে ভালো লাগে, তাই বলে যে ওকে ভালোবাসতে হবে সেটার কোনো মানে নেই। কিন্তু এই বিষয়টা সাজ্জাদকে বলতে গিয়েও বলতে পারছে না, সবসময় মুখ বন্ধ হয়ে আসছে। তখন মাহির ফোনটা বেজে উঠলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো হবু নাম সেভ করা। হবু মানে মাহির হবু হাজবেন্ড সবুজ। মাহি দেরি না করে কলটা রিসিভ করে বলতে লাগলো, কি কথা বললো সেসব বিষয়ে আমাদের জানা দরকার নেই। ঘন্টাখানেকের মতো কথা বলে কলটা কেটে দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মাহি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলো। তারপর ভার্সিটিতে যাওয়ার জন্য বাসা থেকে বের হলো। 5 মিনিট ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে একটা রিক্সার জন্য, কিন্তু আশেপাশে কোনো রিক্সা নেই। ঠিক সেই সময় সাজ্জাদ বাসার গেট দিয়ে বের হয়ে দেখলো মাহি দাঁড়িয়ে আছে। মাহি ভেবেছিল সাজ্জাদ কথা বলতে আসবে, কিন্তু সাজ্জাদ কোনো কথা বলেনি। মাহি মনে মনে বলল, এখন সাজ্জাদকে বিষয়টা ক্লিয়ার করলে ভালো হবে যে আমি তার সাথে বন্ধুর মতো আচরণ করেছি। তা না হলে নিজের মনের ভেতর কি সব ভেবে রাখবে সেটা হাজার বললেও জানা যাবে না।
সাজ্জাদ হেঁটে হেঁটে যাচ্ছিল, মাহির ডাকা শুনে সে থেমে গেল। সাজ্জাদ পেছনে তাকাতেই মাহি ওর কাছে এসে বলতে লাগলো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, সেগুলো কালকে রাতে বলতে গিয়েছিলাম কিন্তু বলতে পারিনি। বলুন কি কথা? এতদিন তোমার সাথে যে ব্যবহারগুলো করেছি সেগুলো বন্ধু হিসেবে করেছি, তাই সেগুলো সিরিয়াসলি নিবে না, একজন বন্ধুর ব্যবহার হিসেবে ধরে নিবে, কেমন? আপনি চিন্তা করবেন না, সেগুলোকে সিরিয়াসলি নিব না। আপনার নতুন জীবনের জন্য শুভেচ্ছা। ধন্যবাদ। সাজ্জাদ আর কোনো কথা না বলে হাঁটা শুরু করে দিল। এদিকে